সেদিনের মতো অনুষ্ঠান শেষ হলো। সব কিছুর পাট চুকিয়ে দুপরিবার বসলো বিস্তর আলোচনায়। গুরুজনেরা যার প্রধান ভূমিকা, সেজদির মতো ছোটরা এখানে কেবল নীরব দর্শক। অথচ সব ছোট মাত্রই দর্শক, তাও কিন্তু নয়। এই যে রুদ্র রওশন চৌধুরী, সে কিন্তু বরপক্ষের প্রধান অভিভাবক। আমিরের সঙ্গে সকল সলা পরামর্শ সারছে ও আর আনিস। সে যদি চেয়ে আছে বাবার মুখের দিকে। আজকে কেন যেন বেশ পরিবর্তন দেখছে ওনার। এই যে হেসে হেসে কথা বলছেন, এটাই কেমন অদ্ভুত। অথচ সেদিন যখন রুদ্র ওদের বাড়িতে গেল, আমিরের লেশমাত্র পছন্দ হয়নি ওকে। বাবার মুখভঙ্গি দেখে বুঝেছিল সে যদি, কিন্তু আজ ওনার সঙ্গে কি সুন্দর করে কথা বলছেন তিনি। রাতারাতি এত পরিবর্তন কিভাবে হলো মানুষটার। সে যদি ক্লান্ত ভঙ্গিতে মুনারার পাশে কেদারায় হেলান দিয়ে বসে আছে। এসে থেকে নিরন্তর হাঁটাহাঁটি আর বসে থাকার পিঠের হাড় চিনচিন করে ব্যথায়। মাঝে মধ্যে আশপাশ দেখল লুবনা সহ যে কজন অফিসের লোকেরা এসেছিল এখানে তাদের কেউ নেই। খেয়ে দিয়ে সবাই ছুটেছে বাড়িতে। অন্যরা অতিথারাও নেই। শুধুমাত্র ওদের দুপরিবার লোকজনই ব্যতীত কেউ নেই এখন। সেজুদটা অনেকটা নিশ্চিত। তেমন নিশ্চিত মনেই যখন এদিক ওদিক দেখছিল, তখনই আমির এক অপ্রিয় বাক্য কান দুটি ঝাঁপিয়ে দেয়। সবার মধ্যে ভদ্রলোক ঘোষণা দিলেন, যেহেতু আমাদের বাড়িটা ছোট, আত্মীয় সমাগমের পর্যাপ্ত জায়গা নেই, তাই সামনের সব প্রোগ্রাম রুদ্রদের বাড়িতেই হবে। শুধুমাত্র বিয়েটা হবে ক্লাবে। সে যদি থমকে চমকে বাবার দিকে তাকায়, পরপর মায়ের দিকে। মুনারার চোখে মুখে বিস্ময়ের হুটোপুটি। কেমন অবাক নয়নে স্বামীর দিকে চেয়ে আছেন। সে যদি এই বিস্ময়ের কারণ জানে না, সে চিহ্নিত নিজেকে নিয়ে। সামনের সকল প্রোগ্রাম যদি এখানেই হয়, তবে তো রুদ্র মুখোমুখি আবার হতে হবে। আর অভদ্র লোকটা আজকের মতো ব্যবহার করলে ওর সঙ্গে ব্যবহার করবে ওর সঙ্গে। কোথায় ভেবেছিল ওর হাত থেকে ছাড় পাবে দুদিন। অথচ আমির শেউরে বালি ঢেলে দিলেন তাতে। আমিরের এমন সিদ্ধান্তে বাড়ির সবাই খুশি। আরিশা তো পালে গদগদ হয়ে পারে। সে যদি দীর্ঘশ্বাস পেল বোনের উজ্জ্বল চেহারা দেখে। এর আর কি, অবর ভাইয়ের সাথে চিপকে থাকার এক দণ্ড সুযোগও ছাড়ে না। সে কাঁদো কাঁদো চেহারায় বাবার দিকে চাইল। বিধিবাম তৎপর চোকাচুকি হলো রুদ্রর সাথে। রুদ্রর পুরো শান্ত ঠোঁট দুটো মুহূর্তে উঁচুতে উঠে গেল। বক্র এসে জানান দিল গৃহীন কিছু। সে যদি ভুরু কোঁচকায়, ব্যর্থ হয় হাসির কুলকিনারা করতে। সুযোগ রুদ্র দিল না। পরপরই চেহারায় এমন এক ভাব করল যেন এই মুহূর্তে সে যদি গর্তে ফেসে যাওয়া সহনহীন বিরাট হাতি। বিপদ তার আসন্ন। সে যদি ভেতরে ভেতরে চুপসে গেল, ধরা দিল না। কেন বোঝাবে ওনাকে সে ভয় পাচ্ছে? তাহলে তো পেয়ে বসবে আরও। কথাবার্তা শেষে উঠে দাঁড়ালো সবাই। এবার ওদের বাড়ি ফেরার পালা। সে যদি স্বতঃস্ফূর্ত হয়ে সেকেন্ডের বাড়ি ফিরবে শুনতে এতক্ষণের ভাবিত বিষণ্ণ মুখোশ ছিঁড়ে চকরায় গিয়ে একটু ফ্রেশ হতে পারবে। এ তো ভারী পোশাকে আর কতক্ষণ থাকাই যায়। সকলে ধীরে সুস্থে রুদ্রদের পরিবার থেকে বিদায় নিচ্ছে। সে যদি এক মুহূর্ত অপেক্ষা করলো না ওসবের। অধৈর্য সে দ্রুত পায়ে হেঁটে চলো বাইরে। আগে ভাগে গিয়ে গাড়িতে বসলো। খানিক বাদে বাকিরা এলেন। একে একে সবগুলো গাড়ি ভর্তি হলো ওনাদের আগমনে। সে যদি যেটাতে বসেছে সেটি বেশ বড় সাইজের মাইক্রো। মোনারা দুই মামি, মামাতো বোন আর আফিকা আরামসে চেপে বসলেন। সে যদি ওনাকে দেখে গুটিয়ে এলো। ভাবলো ফুপি তো বলেছিলেন যাওয়ার সময় এসি গাড়িটাতে যাবে। সেটা শুনতে ও আর আরিশা এই গাড়িতে যাবে ভাবলো। অথচ উনি ঠিক এখানেই বসলেন। এ তো ঘন ঘন মত বদলালে কি করে হবে। এই ভদ্রমহিলাকে একদণ্ড বিশ্বাস নেই। জোয়ান মেয়েদের চালচলনে এ তো দোষ ধরতে পারেন। সে যদি ইচ্ছে করে নেমে যেতে পারল না। এখন যদি বের হয়, একে একজন হাজারটা প্রশ্ন করবে। থাক, বরং আগামী 5 দিন যেখানে ওনাকে সহ্য করতেই হবে, সেখানে সামান্য কয়েক ঘন্টা। আর এমনকি সবশেষে আমির উঠলেন গাড়িতে। ড্রাইভারকে বলেন স্টার্ট দিতে। সে যদি স্বস্তির শ্বাস ফেলতেও পারল না। চেঁচিয়ে উঠলেন মুনারা, এই না না, গাড়ি চালাবেন না, দাঁড়ান। আমির পেছন ফিরে জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? আরিশা এখনও আসেনি। ও তো এই গাড়িতে যাবে বলেছিল। তিনি গাড়ির ভেতরটা একবার দেখে বলেন, সে কি এখনও আসেনি কেন? কি করছে ও ভেতরে?
মুনারা কপট রাগ দেখালেন। সেটা কি ওই বুড়ো বয়সে তোমায় বুঝিয়ে দিতে হবে? থতমত খেলেন আমির, সাথে লজ্জাও পেলেন। একটু চুপ থেকে বলেন, আচ্ছা আমরা যাই, আয়েশাকে না হয় জামাই নিয়ে আসবে। সে যদি খুশি হয়ে গেল বাবার কথায়। ভালো করে হাসতেও পারল না। এর মধ্যেই আফিকা অসন্তোষ গলায় বলেন, কি বলছিস তুই আমির? বিয়ে হলো না, এর আগে জামাই সব মেয়েকে ঘরে তুলবে? সমাজে তো একটু বড়াই কর তোরা। আমির বোনের যুক্তি খণ্ডাতে গেলেন না, ফুস করে সাজ ঝেড়ে বললেন, তবে আর কি, বসে থাকো গরমে। তাই থাকি, বিয়ে খেতে এসে আর কি করতে হবে কে জানে। বলি, আমরা সবাই চলে এলাম, তোর মেয়ে এখনো আসতে পারলো না কেন? দুদিন পর তো এ বাড়িতে এমনি আসবে। এ তো গুরুজনদের ভিড়ে কি করছেটা কি? তোরও সয় না মেয়ের? লাজ লজ্জার ব্যাপার কি মেয়েদের কিছু শেখায়নি? মুনারা আস্তে করে বলেন, আপা আরিশা আমাকে বলে গিয়েছে। আফিকা তত্রমুখ বেঁকিয়ে বলেন, ও তাই? তাহলে আর কি, বাবা মাই যদি ছেলে মেয়েদের তোল্লায় পাঠায়, আমরা বাড়ির লোকেরা আর কি বলবো, তাই না? তাই নাটুকু বাকিদের দিক চেয়ে বলেন তিনি। নীরবে সায় চাইলেন নিজের কথায়, কিন্তু কেউ উত্তর করল না। চুপচাপ বসে রইল অমন। আমি প্রত্যুহর না করেও মুনারা সহ্যহীন হয়ে পড়লেন। বরমের প্রতি সদ্য জামা সমস্ত রাগটুকু ঝেড়ে দিলেন সেজুতির উপর। খ্যাক করে বললেন, তুই বসে আছিস কেন? গিয়ে বোনকে ডেকে আনতে পারিস না? সেজুতি চমকে উঠল। হঠাৎ ধমকে বুক কাঁপছে। পরপর শান্ত হলে নিজেই। এমন ব্যাপার স্যাপার নতুন নয়, হয়ে আসছে। ঘটনা যাই হোক, দোষ তার। সে যদি মনে প্রাণে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের সময় ও জন্মালে, সেই দোষটা মনেরা নিঃসন্দেহে ফেলে দিতেন ওর ঘাড়ে। চোটপাট দেখে বলতেন, এই যুদ্ধ বেঁধেছে তোর জন্যই, মিলিটারিরা হামলা করেছে তোর জন্যই, সব কিছুর জন্য দায়ী তুই। সে যদি ব্যথিত, আহত শ্বাস টেনে গাড়ি থেকে নামলো। কোথায় আগে আগে বাড়ি ফিরবে বলে এত কিছু করলো, অথচ হলো কি শেষমেশ? মনে মনে ভীষণ চটল আরিশার উপর। এদের প্রেম আর জন্মে শেষ হবে না বোধ হয়। গেট পেরিয়ে ঢুকতে ফের রুদ্রকে চোখে পড়ল সেজুতির। 4-5 জন লোককে নিয়ে হাত দিয়ে কিছু একটা বোঝাচ্ছে সে। কাল বাড়িটা কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল। হাতে সময় কম, পরপর 5 দিনের অনুষ্ঠান, সবাই ব্যস্ত। সে যদি ওর দিকে চেয়ে চেয়ে এগোচ্ছিল সামনে। হঠাৎই তাকালো রুদ্র। দৃষ্টি মিলতে সে যদি থতমত খেয়ে মুখখানা ঘুরিয়ে ফেলল সম্মুখে। চোখ কেসে জিভ কাটলো আলগোছে। হাঁটতে হাঁটতে ভাবলো, আমি যে তখন ওনাকে দেখছিলাম, উনি কি বুঝে গিয়েছেন? আচ্ছা, উনি কি এখনো তাকিয়ে দেখছেন আমায়? তাকাবো একবার। সে যদি আস্তে ধীরে পেছনে চাইলো। কিসের কি? রুদ্র তাকিয়ে থাকা তো দূর, টিকিটটাও নেই সেথায়। সে যদি হতভম্ব হলো। বাকি লোকদের আছে, শুধু উনি হাওয়া হয়ে গেলেন, তাও এটুকুর মধ্যেই। সে চোখ ঘুরিয়ে আশেপাশে খুঁজল গিয়ে, পরপর নিজেকে ঠিকঠাক করলো। হনহনে কদমে ঢুকলো ভেতরে। প্রথমে খাবারের জায়গায় এলো সেজুতি। সেখানে এঁটো থালা বাসন গোছানো লোকজন ছাড়া অন্য কেউ নেই এখানে। তাই ফেরত এলো আগের জায়গায়। এ তো মহা মুশকিল। এইবারে কিছুই তো সে চেনে না। এখন ওরা ঠিক কোন দিকে গিয়েছে কি করে বুঝবে? খুঁজবেই বা কোথায়? একবার উপরের দিকে চাইলো, ওখানকার ঘরগুলোতে গিয়ে দেখবে। ঠিক হবে সেটা। কার না কার ঘর, কে না কে জানে। এভাবে ঢুকে পড়া ভালো দেখাবে না নিশ্চয়ই। তার উপর রুদ্র যেখানে ওনার গাড়ির টিকিটে ওঠা পছন্দ নয়, সেখানে ঘরে উঁকি মারা, বাহ ভয়াবহ। সে যদি দুপাশে মাথা নাড়ল, বাড়ানো পা ফেরত আনলো পুণ্যস্থানে। এর থেকে কাউকে আয়েশা অব্র কথা জিজ্ঞেস করলেই হয়। সে চারপাশ দেখলো, খুঁজলো চেনা জানা কাউকে। বোকার মতো ফোনটা গাড়িতে রেখে না এলে একটা কল করা যেত। সে যদি বিরক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ একজন ভদ্রমহিলাকে এদিকে আসতে দেখে নিজে এগিয়ে যায় কাছে। ছটপট কণ্ঠে শোধায়, আন্টি আন্টি, আপনি কি আরিশা আপু বা অপর ভাইকে দেখেছেন? ভদ্রমহিলা আতঙ্কিত প্রশ্নে তকদা খেয়েছেন খানিক। এরপর অপাদমস্তক দেখলেন ওর। কণ্ঠে কৌতূহল, তুমি অবর শালী না? জি। উনি হেসে জানালেন, অব্রকে খুঁজতো? আমি এই তো কিছুক্ষণ আগে ওদের দেখলাম। কোথায় গিয়েছে ওরা? উনি হাত দিয়ে একটা দিক দেখালেন। সে যদি বিনম্র গলায় ধন্যবাদ জানালো। ভদ্রমহিলা সিঁড়ির পেছন দিকটা দেখিয়েছেন ওকে। সে যদি সেই অনুসারে থেমে থাকলো সেখানেই। মাথাটা প্রচুর তেতে আছে আরিশার ওপর। এই জায়গায় অনুষ্ঠান শেষে কি রাজকাজও সারতে এসেছে দুজনে? ফুপির ঠিকই বলছে, এদের বিয়ে অবধি ধৈর্য নেই।
সে যদি কটমট করতে করতে সামনে ফিরলে হা হয়ে গেল নিমেষেই। একটা বিশাল করিডোরে বানানো সিঁড়িগোড়া এমন করিডোর কে বানায়? এইবারের ডিজাইন কি রুদ্র! সে যদি যতটা আশ্চর্য হয়েছিল তার সাথে দ্বিগুণ মুগ্ধ হলে করিডোরের ভেতরে এসে। সম্পূর্ণ জায়গা ভর্তি চারা গাছে, সামনের দিকটা বারান্দার মতো খোলা, ছাদের ন্যায় রেলিং, শুধু কি সুন্দর তার কারুকাজ। ছোট বড় বহু গাছ এখানে, দেশি বিদেশি। সে যদি বেশিরভাগই চেনে না, কিন্তু আকর্ষণীয় এক একটা গাছ আর খোলা জায়গায় ফুরফুরে হাওয়ায় খুইয়ে গেল মুহূর্তে। প্রত্যেকটা গাছ পাতা ফুল ছুঁয়ে ছুঁয়ে দেখলো। সৌন্দর্যে মধ্যে থাকার মধ্যেই আচমকা চটক কাটল ওর। আরে, সে তো আরিশাকে খুঁজতে এসেছে। কিন্তু ওরা যে এখানে নেই। ওই আন্টি না বললেন এদিকে আছে? পরপর ভাবলো, হতে পারে এসেছিল আবার চলে গেছে। সে যদি ফিরে আসতে নিয়েই আবার দাঁড়ালো। বোনের কথা ভেবে মুচকি হাসলো। আরিশা গাছ অনেক পছন্দ, এই জায়গাটা পেলে হয়তো এখানেই বসে থাকবে। যাক, সব দিক থেকেই এখানে বোনটা সুখী হবে ওর। অব্রের মতো মানুষ না হয় কি ওনার কাছে খারাপ থাকার কোনো চান্সই নেই। বজ্জাত তো শুধু ওনার একজনই। সে যদি রুদ্র নীরের চিবুক মনে করে ভেঙচি কাটল, ঘুরে হাঁটা ধরল। তৎক্ষণিক ভূতের মতো সামনে এসে দাঁড়ালো রুদ্র। স্যাঁত করে উঠল ওর বক্ষস্থল, পিছিয়ে গেল চকিতে। সংজ্ঞাগিত ভয়ে বুক ধড়ফড় করছে। সে যদি বুকে হাত দিয়ে শ্বাস নিল দুবার, তারপর তেলে বেগুনে জ্বলে উঠে বলো, আপনার সমস্যা কি? হ্যাঁ, যখন তখন এভাবে সামনে এসে দাঁড়াচ্ছেন কেন? এগুলো কেমন স্বভাব? রুদ্র হতভম্ব হলো, পরপরই চোখ সরু করে বলল, এক্সকিউজ মি, কি বললেন আপনি? চাহনি আর কণ্ঠস্বরে সে যদি নিভে যায়। মিনমিন করে বলে, না, হঠাৎ এসে দাঁড়িয়েছেন তো ভয় পেয়ে গিয়েছিলাম। রুদ্র সরে গিয়ে করিডোরের সাদা রেলিংয়ে ঠেস দিল। দাঁড়ালো বক্ষপটে হাত গুজে। সোজাসুজি বলো, ভীতুরা ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। সে যদি আত্মসম্মানে ঘা লাগে। নাক ফুলিয়ে বলে, আমি মোটেই ভীতু নই। যে যেরকম সে অন্যকে সেরকমই মনে করে। রুদ্র ভুরু নাচিয়ে বলো, তাই আপনি বলতে চাইছেন আমি ভীতু? সাহসী যে সেটা বা কি করে বুঝবো? রুদ্র সোজা হয়ে দাঁড়ালো। আপনাকে দেখছি, তাহলে আমার সাহসে প্রুফ দিতেই হয়। সে যদি রুদ্রের মতো বুকে হাত গুজে দাঁড়ালো। দুষ্টুমি চড়ে বসলো চঞ্চল মস্তিষ্কে। রুদ্র এক কথায় অফিসের কারি কারি লোক কাজে নামে। তার একটা হুকুমে ব্যস্ত হয় সকলে। সেই লোকের সাহসের পরীক্ষা নেওয়া ছুতোতে একটু খাটালে মন্দ হয় না। যার আদেশ সবখানি শিরোধার্য, সেই মানুষের কথা পরীক্ষা দিতে নামলে ব্যাপারটা কেমন লাগবে? সাংঘাতিক সুন্দর না? সে যদি মনে মনে হাসলো, তবে উপরের চেহারা সিরিয়াস রেখে বলল, হ্যাঁ দিন, দেখি আপনি কত বড় বীর, কতখানি বা সাহস আপনার। রুদ্র কিঞ্চন ভুরু কুঁচকে চেয়ে থাকলো, তারপর আরেকদিকে ফিরে মাথা নাড়ল দুদিকে। ফিরে চেয়ে স্বল্প হিসেবে বলল, রুদ্র রওশন চৌধুরী, তো ফালতু সময় নেই। শরীরের সমস্ত হাড়গড় একযোগে মুড়িয়ে উঠল সেজুতির। চাইল কটমটিয়ে, এত বড় অপমান! তীব্র করে ফেটে চৌচির হলো মাথাটা। এই মুহূর্তে হাতের কাছে একটা কুঠার থাকলে এক ঘায়ে অভদ্র লোকটার গর্দান নামিয়ে ফেলতো। কি দুর্ভাগ্য! মনে মনে সে বিশিষ্ট যোদ্ধা হলেও সামনাসামনি রুদ্র গায়ে একটা সামান্য আঙুল ছোঁয়ানোর স্পর্ধা ওর নেই। অমর সারের মতো একটা দেহ, অমর সারের মতো একটা দেহ যার, সেই লোকের সাথে ওর মতো অবলা মেয়েটা পারবে লড়াইয়ে? যার হাড্ডাহাড্ডি শরীরখানার কাছে সে নিতান্ত এক দুগ্ধপোষ্য শিশু। কিন্তু হার সে মানলে না। কোনো একদিন আসবে, যেদিন একটা ঘুষিতে রুদ্র থোতা মুখটা নিমিষে ভোতা করে দেবে, সে যদি দেবেই। রুদ্র তড়ি বাজালো ওর মুখের সামনে, নড়েচড়ে চাইল সে যদি। সে বলো, ঘোড়া দাঁড়িয়ে ঘুমানো শুনছি? আপনিও যে ওর স্বজাতি সেটা জানতাম না। সে যদি পাল্টা উত্তর দিল না, কথার বিপরীতে জুৎসই জবাব পাচ্ছে না বলে চুপ করে রইল। নিজের সম্ভাব্য এই পরাজয় থেকে বাঁচতে ঘুরে হাঁটা ধরল। তৎপর পেছন হাতে হাতের কবজি টেনে ধরল রুদ্র। সে যদি ফিরে চায়। তীর বিরক্তি নিয়ে বলে, কি? রুদ্র কপালে ভাঁজ ফেলে বলো, উত্তর দিচ্ছেন না আজ? কি ব্যাপার, সবসময় তো মুখে খই ফোটে। সে যদি মুখের উপর বলো, মন চাইছেন আপনাকে উত্তর দিতে। বুঝেছেন? হাতটা ছাড়ুন এবার, আমাকে যেতে দিন। এ তো তারা কিসের? কাউকে ভয় পাচ্ছেন নাকি কারো থেকে পালাতে চাইছেন? সে যদি ভেবাচেকা খেয়ে বলল, পালাবো কেন, আর ভয়ই বা কি আছে? যেতে হবে বললাম তো, হাতটা ছাড়ুন।
সে যদি দুই একবার মোচড়ালো হাতটা, এক বিন্দু ফল মিলল না তাতে। রুদ্র দীর্ঘরূপে ধরে রেখেই বলল, এভাবে সারা জীবনও ছাড়াতে পারবেন না, তার থেকে শান্ত হয়ে থাকুন। আমার শক্তির কাছে আপনার শক্তি নিশ্চয়ই কিছু নয়। সে তেতে বলল, সবসময় যে এরকম হাঁটানাটানি করেন, এগুলো কিন্তু আমার একদমই ভালো লাগে না। একটা মেয়েকে স্পর্শ করার আগে অবশ্যই তার পারমিশন নেওয়া উচিত। রুদ্র আকাশ থেকে পড়া ভান করে বলল, ও তাই, তাহলে একটা ছেলেকে স্পর্শ করতে তার পারমিশন নিতে হয় না কেন? সে যদি বুঝতে না পেরে বলল, মানে? রুদ্র স্পষ্ট কণ্ঠে বলল, এর আগে আপনি আমাকে যতবার টাচ করেছিলেন, কই আমার তো মনে পড়ে না। আপনি আমাকে জিজ্ঞেস করে করেছিলেন সেসব? সেই যে সেবার পার্টিতে ড্রিঙ্ক করে মাতলামি ছিলেন আষ্টে পৃষ্ঠে পরেরটুকু উচ্চারণের আগে সে যদি লাফিয়ে চড়িয়ে বলল, না না, বলতে হবে না, বুঝেছি আমি। শেষ দিকে মিলিয়ে এলো স্বর, চোখ নামালো লজ্জায়। রুদ্র ঠোঁট কামড়ে মিটমিটে হাসে, ইচ্ছে করো লজ্জা বাড়াতে শুধায়, কি বুঝেছেন? সে যদি কথায় এগোতে পারল না, চাইল না এক কথায়। অমন নিচে চেয়ে প্রসঙ্গটা উল্টে বলল, দেখুন, এভাবে একটা মেয়ের হাত ধরা ঠিক নয়। তাছাড়া এখানে আমরা দুজন ছাড়া কেউ নেই। এখন যদি অন্য কেউ চলে আসে আর আমাদের এভাবে দেখে নেয়, তাহলে সেটা খুব খারাপ হবে। আপনার কিছু হবে না, কিন্তু আমার হবে, কারণ আমি একটা মেয়ে। আর মেয়েদের দোষ পায়ে পায়ে। গুরুতর কথাটা বলে শ্বাস নিল সেজুতি। রুদ্র অবিভক্ত বুঝতে চাইল ওর দিকে। সে ছেলে হাতটা ছাড়িয়ে বিপরীতে সন্ধিয়ান কণ্ঠে শুধালো, তো আমি কখন বললাম আপনি ছেলে? সে যদি রুদ্রের মতো লোকের থেকে এমনি হেয়ালি আশা করেনি। হা করে ফেলল ঠোঁট, পরপর বিরক্তিতে চেহারা গোটালো। কাকে কি বোঝালো এতক্ষণ? না, এর সাথে কথা বাড়ানো মানেই লস। আগে থেকে হাতে জোর দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, তাই বলল, আপনি প্লিজ আমাকে হাতটা ছাড়ুন তো। আমি এমনিতে আপুকে খুঁজছি, তার উপর আপনি এসে জুটেছেন। ওদের কেন খুঁজছেন? কেন আবার বাড়ি ফিরবো না? গাড়িতে সবাই অপেক্ষা করছে, ডাকতে পাঠিয়েছে আমাকে। আপনি হাতটা ছাড়েন। রুদ্র সরাসরি বলল, না, এবার তো আরও বেশি করে ছাড়বো না। আয়েশা ওর সঙ্গে ছাদে কোয়ালিটির টাইম স্পেন্ড করছে, আর আপনি কিনা ওদের ডিস্টার্ব করবেন কেন? নিজে তো প্রেম বুঝেন না, অন্যকে প্রেম করতেও দেখতে পারেন না, আজব মেয়ে তো। সে যদি অবাক হয়ে বলল, আমি প্রেম বুঝি না? ও, তা আপনি বুঝি খুব বোঝেন। একটা বুড়ো লোক হয়েও এতদিনই একটা গার্লফ্রেন্ডে জোটাতে পারেনি, আবার বড় বড় কথা। অবশ্য আপনার ব্যবহারে যা ছেড়ে কোনো মেয়ে টেকবে কি না সন্দেহ। রুদ্র চোখের চাহনি পাল্টে এলো সাহসা, খানিক এগিয়ে এলো, কাছে দাঁড়ালো। সে যদি বৃহত্ত অক্ষিকুটুরে বাদামি চোখ তাক করে বলল, যে টিকবে সে টিকে গেছে মিস সেজুতি। এনিওয়ে, ভাবার মতো সময় আপনারও আসেনি। রুদ্রের এই আসম্বিক আগমনের খেই হারালো সেজুতি। গলা কেমন শুকিয়ে এলো, ছোট কম্পিত কণ্ঠে বলল, আমি এমনিতে ভাবছি না। রুদ্র হাঁটা ছেড়ে দিল হঠাৎ। সে যদি বুকের কাছে নিয়ে এলো সেরা। একবার ওই ক্ষুদ্র চোখে চেয়ে এক মুহূর্তে থামল না আর। হন হন গতিতে চলে এলো বাইরে। রুদ্র হয়তো সেখানেই দাঁড়িয়ে তখনও সে যদি টের পায়নি তার পদধ্বনি, তবে স্পষ্ট শুনতে বক্ষস্থলে দিম দিম আওয়াজ। চোখে ভাসছে রুদ্র ওমর নিকটে আসা, তার গলায় বাজা এক অদ্ভুত বাক্য। টালমাটাল কদমে সিঁড়ির কাছাকাছি আসতেই আচমকা লোডশেডিং নামলো পুরো নিবাসে। সেকেন্ডে কেমন ঘুটঘুটে তিমিরে হাত পা তলায়। সে যদি চমকে দাঁড়িয়ে গেল, ভয় পেয়ে দেওয়াল ঘেঁষে নিল শরীর। কয়েক সেকেন্ড বাদে বাইরে মৃদু আলো বাড়িতে ঢোকে। সবটুকু পরিষ্কার না হলেও একটু একটু ঠাউর করা যাচ্ছিল তাতে। সে যদি টের পেল কেউ একজন পাশে এসে দাঁড়িয়েছে, ধরেই নিল এটা রুদ্র। অমনি হুলস্থল বাঁধিয়ে বলল, আপনি এসেছেন? আলো না আসা অবধি একটু থাকবেন প্লিজ, অন্ধকারে ভয় লাগে আমার। পাশ থেকে জবাব এলো না। সে যদি বুঝে পেল না লোকটা আছে কি না, নিশ্চিত হতে কাপা আঙুল বাড়ায়। মকমলকোটের একাংশে পেতেই শক্ত করে মুঠোয় ধরল সেটুকু। ওদিকে চাপা শোরগোল চলছে, জেনারেটর চালু হচ্ছে না এখনো। লাইনের সমস্যা হচ্ছে কি না সে নিয়ে মাতামাতি সকলের। তন্মধ্যে কয়েকজন তাদের ফোনের ফিলার চালায়। অমন নিকষ কালো অন্ধকার দূর হলো এবার। স্বস্তির শ্বাস টেনে ধরে রাখা কোটের অংশ ছেড়ে দিল সে যদি। সরি, আসলে ভয় পেয়ে যাওয়ায় আপনাকে এইভাবে ধর কথাটুকু পূর্ণতা পায় না। আচমকা ঝড়ের বেগে একজোড়া উষ্ণ অধর দুম করে বসে যায় তার গালে। সে যদি থমকে গেল সেখানেই।
কিং কর্তব্য বিমূঢ় হয়ে হাত চেপে ধরল স্থানে। চক্ষুদ্বয়ের তখন কোটো ছাড়ানোর বন্দি। তিরতির করে নড়ছে গোলাপি ঠোঁটজোড়া। তখনই জেনারেটর জ্বলে, ঘরবাড়ি ফেটে ওঠে চকচকে দীপ্তিতে। পাথর বনে থাকে সে যদি সবাইকে পাশ ফিরে চাইল সেই লোকের দিকে। দ্বিগুণ বিস্ময় মাথা ঘুরল এবার। কোথাকে কেউই যে নেই। সে যদি স্তন আশেপাশে দেখল, রুদ্রকে কোথাও দেখা যাচ্ছে না। তবে কি ছিল এখানে এতক্ষণ? কে করলো এমন? সে যদি হাত পা কাঁপছে, বুক ধড়ফড় করছে, ঘামাচ্ছে কপাল। প্রথমবার এমন অযাচিত স্পর্শের সম্মুখীন হয়ে ফাঁকা ফাঁকা লাগছে মাথা। হঠাৎ কাঁধে হাত রাখলো কেউ একজন। সে যদি চকিত চাইল। আরিশা, বলো, তুই এখানে কেন? তোরা না গাড়িতে উঠে গেলি? নেমে এলি কেন আবার? সে যদি কোনো মতে ধাতস্থ করলো নিজেকে। কবজির উল্টো পিঠে কপালের ঘাম মুছল। ভয়, জড়তা, বিভ্রান্তি ধামাচাপা দিয়ে ছোট করে জানালো, তোকে ডাকতে। ওহ, জানিস কি হয়েছে? আমি আর অভ্র। সে যদি কিচ্ছু শুনতে মন চাইল না। মাথা ভনভন করছে গতিতে। আয়েশের কথাটা অর্ধেক রাস্তাতে ঘুরে হাঁটা দিল সে। মেয়েটা অবাক হয়ে বলল, কি হলো? এই সে যদি, শোন তো আমার কথা। সে যদি এক পাওয়া থামলো না আর, সোজা এসে গাড়িতে উঠল। অভ্র তখন শ্বশুরের জানালার পাশে দাঁড়ানো। কথা বলছে দুজন। আয়েশা সেজুদিকে ডেকে ডেকে হয়রান হয়ে চুপ করলো। উঠে বসলো নিজেও। কিন্তু গাড়ির ভেতরে বাকিরা চুপ থাকলো না। বোনকে খুঁজতে গিয়ে নিখোঁজ হওয়ায় সেজুদির দিকে ছুড়ে দিল শখানেক প্রশ্নবাণ। অথচ মুখে কলু পেটে বসলো মেয়েটা। একটিবার জবাব দিল না, কথাও বলল না। বসে রইল এক শক্তপোক্ত পাথর দিয়ে তৈরি করা মূর্তির ন্যায়। বাড়ি ফিরে যে যার মতো ঘরে গেল। ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিল মনোরা। আমির একই রকম ব্যস্ত রইলেন কাজে। দুজন মিলে ঠিকঠাক করেছিলেন কাকে কোথায় শুতে দেবেন। মুনারা বড় আলমারি থেকে কাঁথা বালিশ বের করলেন। খাট ভরাট পর মেঝেতেও পেতে দিলেন বিছানা। সে যদি অন্যমনস্ক থেকে জামা কাপড় ছাড়ল, মস্তিষ্কে দাপাদাপি কমানোর আশায়। নিজেকে ব্যস্ত রাখার উদ্দেশ্যে মায়ের সাথে হাত লাগালো কাজে। একটা সময় সে যদি সত্যি ভুলে গেল পার্টির কথা, ভুলে গেল ঘটে যাওয়া ওই ঘটনা, হয়ে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ছোঁয়া। কিন্তু সব শেষে যখন রুমে ফিরল, নিস্তব্ধ পরিবেশ অস্থিরতা চেপে ধরল ফের। মস্তিষ্কে নিউটনে ঝমঝম করে গতিবিধানের ন্যায় বেজে চলল কথাটুকুন। কে ছিল লোকটা? কে করলো অমন অসভ্যতা? রুদ্র নামটা ভাবতেই সে যদি রক্ত চলাচল থেমে আসে। নিজের মতো দৃষ্টিটুকু রুদ্রকে নিয়ে কল্পনায় আনলেও শরীরের লোম দাঁড়িয়ে যায়। কেমন হাঁসফাঁস লাগে ভেতরে। সে যদি দিশেহারা নাবিকের ন্যায় একটু শাওরা খুঁজল। এই অবস্থায় ঘুম আসবে না বলে বিছানায় না গিয়ে টেবিলের চেয়ারে বসে বলল, কি করলে ভালো লাগবে একটু? মাথা থেকে কথাটা বার হবে। সে যদি ফোন হাতে নেয় ফেসবুক ঘাঁটবে বলে, অথচ স্ক্রিনে জ্বলতেই দেখলো রুদ্র মেসেজ পাঠিয়েছে। সাহসা বুকটা ধক করে ওঠে। আবার সেই নাম, সেই লোক। ইনবক্স অন করলো ও। রুদ্র SMS পাঠিয়েছে। ছবিতে তার হ্যান্ডপাসটা তুলে লিখেছে, নিজের জিনিস নিজেই খেয়াল রাখা উচিত। কেয়ারলেস একটা। মেসেজের মধ্যে থেকে যেন রুদ্র ঝাড়িটুকু লাইভ শুনল সে যদি। ঠোঁট উল্টে সে। ভুল করে ব্যাগ ফেলে এসেছে বলে এভাবে বলতে হবে? লোকটা যেসে কথাটা বলাতেই ভদ্রতার খাতিরে কিছু পাঠাতে চাইল ও, অর্থাৎ ধন্যবাদ, আমি কাল নিয়ে যাব। কিন্তু বেখেয়ালে প্রেস লেগে একটা ফুল স্টপ চলে গেল রুদ্র নম্বরে। সে যদি ডিলিট করার আগেই সেন্ড হয়ে গিয়েছে। সে সরি লিখতে ধরে, এর আগে ফোন কাঁপিয়ে কল এলো। রুদ্র নম্বর থেকে আসায় খানিক থতমত খেলো সে যদি, তবে রিসিভ করলো ফটাফট। অথচ হ্যালো বলার আগেই রুদ্র কেটে দেয়। সে যদি ভুরু কুঁচকায় এবার। কি হলো ব্যাপারটা? পরপর উদাস মনে ভাবলো, হয়তো হাতে লেগে লাইন কেটেছে। দরদি হয়ে নিজে কল দিল, অথচ রুদ্র মুখের উপর কেটে দিল ফের। সে যদি আশ্চর্য হলো খুব। কি ফাজলামো শুরু করেছে এই লোক। একটা খুশিতে সিধে করে দিতে মন চাইল ওকে। সে যদি বিড়বিড় করলো, অসভ্য, বজ্জাত, নাকুচ্ছু কোথাকারের। সে যদি বিনিষ্ট হয়ে ফোন রেখে দিল। মন ভালো করার আশায় এটাকে হাতে নিয়ে হিতে বিপরীত হয়েছে। আরও মন খারাপ লাগছে এখন। যেই উঠতে যাবে হঠাৎই ফোন বাজলো আবার। চেয়ে দেখলো রুদ্র কল ব্যাক করেছে। সে যদি মুখ বাঁকায়, ধরবে না ফোন। কল দিতে দিতে অজ্ঞান হলেও না। তারপর কী ভেবে নরম হলো একটু। বসলো ঠিকঠাক হয়ে। ধরলো গলায় শ্লেষা পরিষ্কার করে একটু কেশে বলল, হ্যাঁ হ্যালো। গলায় কি ব্যাঙ ঢুকেছে?
সে যদি হতবাক হয়ে বলো, ব্যাঙ ঢুকবে কেন? তাহলে কি এটার আগে আপনার কাশির শব্দ শোনাচ্ছেন? সে যদি নাক ফুলল রাগে। লোকটা কথা শুনলে গা পিত্তে জ্বলে যায় একেবারে। খুব কষ্টে ধৈর্য নিয়ে বলো, জি না, এতে সময় নেই আমার। পরপর মেয়ে কণ্ঠে বলো, ব্যাগটা ভুলে ফেলে এসেছি, কাল নিয়ে যাব, জানানোর জন্য শুক্রিয়া। রুদ্র বলো, লাগবে না, আমি কালকে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেব। আপনার শুক্রিয়া আপনি নিজের কাছে রাখুন। সে যদি দাঁত কিরমির করলো, হ্যাঁ আচ্ছা। না কিছু বলার আগে রুদ্র খট করে লাইন কাটলো আবার। সে যদি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, গিয়ে শুলো বিছানায়। সিলিং ফ্যানের দিকে চেয়ে ভাবলো, ওর যদি ক্ষমতা থাকতো রুদ্র ভাবের গোডাউনে আগুন লাগিয়ে দিত নির্ঘাত। সে যদি আজকে সমস্ত দিনটাকে নিয়ে ভাবলো, মগ্ন হলো ধ্যানে। রুদ্র পুরোটা সময় ওকে জ্বালিয়েছে, শান্তিতে খেতে অবধি দেয়নি। পোশাকটা নিয়েও কি একটা কথা শোনালো। ওই সময় এত রাগ উঠেছিল ওর, ইচ্ছে করছিল রুদ্রকে গলা টিপে গাছের ডালে ঝোলাতে। পরে যদিও মাথায় ঢুকলো যে লোকটা ইচ্ছে করে এমন করেছে, যাতে সে রাগে আর উনি মজা নিতে পারেন। আচমকা কিছু একটা মনে পড়তে সে যদি ফোন হাতে নিল। ইনবক্স মেলে চোখ বোলালো সে অপরিচিতের মেসেজে। এই লোকটা আসলে কে? প্রতিটা ক্ষুধাপাত্রা ধরন বলে দেয় সে চেনে ওকে, ফলোও করে, অথচ নিজের পরিচয় দেয় না। হুটহাট অদ্ভুত বার্তা দিয়ে বিভ্রান্ত করে শুধু। সে যদি কৌতূহলে দোনামনা করে পুনর্বার ডায়াল করলো ওই নাম্বারে, না এবারও বন্ধ। সে যদি হার মানল, ইদানিং প্রচুর রহস্য খুঁড়ে ফেলছে নিজেকে। একদিনে এই অচেনা মানুষ, অন্যদিকে রৌদ্র। এই লোকটা অবশ্য আস্ত একটা পহেলিকা। মাঝে মাঝে ওকে দেখলে সেজদির মনে হয় খুব ভালো একটা মানুষ, আবার মাঝে মধ্যে ওর থেকে খারাপ কাউকে লাগে না। কখন যে রুদ্রর চোখে চেয়ে থাকতে ইচ্ছে করে, মনে হয় সেখানে লুকোনো হাজারখানেক কথা। আবার কখনো মনে হয় না, ওই নির্জীব রুষ্টর চোখ কিছু বলতেই জানে না। তবে একটা কথা সত্যি, রুদ্র আজ গোটা দিন একদম অন্যরকম লেগেছে সেজুতির, যেন চেনার বাইরে অচেনা কেউ। আচ্ছা, কি মানে ওনার এমন আচরণের? সেজদি ফোঁস করে শ্বাস ফেলল, চোখ বুঝতে সেকেন্ডে হানা দিল রুদ্রর মায়ের মুখ। অমনি লাফিয়ে উঠে বসলো ও। আরে, এই ব্যাপারটা তো মাথা থেকে বেলুম বেরিয়েই গেছিল। অনেক দিন হলো অ্যাসাইলামে যাওয়া হলো না, আর জানাই হয়নি কিছু। রুদ্রর মা কীভাবে অসুস্থ হলেন, রুদ্র ওনাকে কীভাবে লুকিয়ে রেখেছেন কেন, এসব যে জানা দরকার। কাল যাবে একবার, অফিস খুলতে তো আর ছুটি পাবে না। সে যদি মাথা ঝাঁকালো, ঘড়ির দিকে চাইলো, হ্যাঁ কাল একবার এসাইলাম থেকে ঘুরে আসবে। রুদ্র নিজের ভাইয়ের বিয়েতে ব্যস্ত থাকবে, কিছু জানবে না। আর এটাই হবে ওর মোক্ষম সুযোগ। পূর্ব আকাশে তখন সূর্যের আগমন। ভোর 6টা বাজতে বিয়েবাড়ির হুল্লাহুল্লি শুরু হয়। রান্নাঘরে রমণীদের একের পর এক হাসাহাসির শব্দ, শিলনোড়ায় মশলা বাটার দুপদুপ আওয়াজ, আর কয়েকশো হাঁড়ি পাতিলের ঝনঝনাতে ঘুম ছুটে গেল সেজুতির। ঢুলু ঢুলু চোখে পাশ ফিরতে টের পেল শরীরের শক্ত কিছুর পতন। রূপসার পাটাগা থেকে নামানো সেজুতি। আত্মীয় স্বজনের গাদাগাদিতে তার বিছানাতেও বিন্দুমাত্র জায়গা ফাঁকা নেই। সে যদি ধীরে সুস্থে নেমে ওয়াশরুমের সামনে গেল ফ্রেশ হতে, দরজা খুলতে গিয়ে দেখলো ভেতর থেকে বন্ধ। সূচক শব্দ করলো ও। কি মুশকিল, এত সকালে এখানে আবার কে ঢুকলো? দরজায় টোকা দিতে ভেতর থেকে আয়েশার কণ্ঠ আসে, কী রে এভাবে ধাক্কাচ্ছিস কেন? সেজুতির গায়ে জোর তৎক্ষণাৎ বেড়ে যায়। আগের থেকেও জোরে ধাক্কা দিয়ে বলো, তুই আমার বাথরুমে কী করছিস? বের হ, ইমার্জেন্সি আছে। আমারটাতে বড় মামি ঢুকেছে তাই এসেছি। এত জ্বালাতন করিস না, দাঁড়িয়ে থাক। সে যদি বিরক্ত হয়, বিফল ভঙ্গিতে ভর ছাড়ে। বসার ঘর থেকে পুরুষদের উৎফুল্ল কণ্ঠ পাওয়া যাচ্ছে, সবাই মিলে চায়ের আসর পেতে বসেছেন। সে যদি সোজা রান্নাঘরে এসে দরজা ঘেঁষে দাঁড়ালো। মনেরা চুলায় খাসির মাংস চাপিয়েছেন। সে যদি কপাল কোঁচকালো, খালি পেটে এত ভারী খাবার কে খাবে? জিজ্ঞেস করলো, আম্মু মাংস কে খাবে? মুনারা পেছন ফিরে চাইলেন। চুলার আঁচ কমাতে কমাতে বলেন, উঠে পড়েছিস, যাক ভালোই হলো। হাতে হাতে একটু সাহায্য করে দিস মা, আজ অনেক কাজ বাড়িতে। সে করব, কিন্তু এই সাত সকালে মাংস কেন? যদি ছোটো মামি চাই চিনি নেড়ে বলেন, আর কেন, তোমার বড় ফুপির শখ জেগেছে খাসির মাংস দিয়ে নান রুটি খাবেন। সে যদি বলো, বড় ফুপি আবার কখন এলেন? উনি না ঢাকার বাইরে ছিলেন, বিয়েতে তো থাকতে পারবে না বললেন। মুনারা জানালেন, কাল ভোররাতে এসেছেন। আমি তো ঘুমিয়েছিলাম, দরজা তোর বাবা খুলেছেন। ওহ,
সে যদি দরজা ছেড়ে মায়ের পাশ ঘেঁষে দাঁড়ালো, আহ্লাদ করে ডাকলো, আম্মু শোনো না। মায়ের মেয়ের কণ্ঠ শুনে মুনারা হুঁশিয়ে দিলেন, এখন কফি হবে না, অনেক রান্না বাকি। তুই বরং আজ কষ্ট করে চাই খেয়ে নে, ফ্লাক্সে আছে। কফি খাবো বলেছি। মুনারা চোখ ছোট করে চাইলেন, তাহলে? সে যদি উসখুস বাড়ল। মুনারা সন্দেহ কণ্ঠে বলেন, কি ব্যাপার শুনি? সে যদি রয়েস হয় বলো, আমাকে না এখন একটু বেরোতে হবে, তবে যাবো আর আসবো, আর এসে তোমার সব কাজে সাহায্য করে দেব পরমিস। মুনারা অবাক হয়ে বললেন, এত সকালে বাইরে কেন? কোথায় যাবি? যাবো একটু কাজে। কি কাজ? যেই বললাম বাড়িতে কাজ আছে অমনি তোর বাইরে কাজ পড়ে গেল। তোর না অফিস বন্ধ, ভার্সিটিতেও যাস না, তাহলে কি কাজ শুনি? সে যদি বিরক্ত হয়ে বলল, আম্মু প্লিজ সবসময় এরকম জেরা করো না আমাকে, বড় হয়েছি তো নাকি? অফিস করছি, ভার্সিটিতে পড়ছি, অথচ তুমি সবসময় আমাকে প্রশ্নের ওপর রাখো। ভালো লাগে না এসব। আর যাই হোক, আমি যে তোমাকে মিথ্যে কথা বলবো না, কোথাও গিয়ে উল্টাপাল্টা কিছু করব, এরকম তো না।